নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান। শুধুমাত্র আভ্যন্তরীণ সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনাদের যে কোনো বাহ্যিক রকম শারীরিক সমস্যারও সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। আর এই পরম্পরা কিংবা ঐতিহ্যকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। এই লাইভ অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে আমাদের একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে। একটু ভালো খাওয়া দাওয়া, একটু ভালোভাবে ঘুমানো কিংবা তার সাথে একটু ব্যায়াম অভ্যাস পালন করার সাথে সাথে আমরা কিভাবে একটু লাইফস্টাইলটাকে লিড করতে পারি। এবং তার জন্যই কিন্তু আপনাদের জন্যই প্রোগ্রাম। আপনাদের যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনারা অবশ্যই চলে আসুন, জেনে নিন এবং পরবর্তীকালে পরামর্শের জন্য অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেও পারেন। এবং আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই বলতে পারছি না যে না আজকের দিনটা আমরা একটু সুস্থ রয়েছি। মানে 8 থেকে 80 এখনকার দিনে কিন্তু প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকম ডিজিজের সঙ্গে লড়াই করছেন এবং বহু ক্রনিক ডিজিজ আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চার সমেত বড়দের তো রয়েছে, বাচ্চাদের ক্ষেত্রেও দেখা দিচ্ছে। আর যেটা সব থেকে বেশি এখনকার দিনে দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস জনিত সমস্যা। তো যদি দর্শকদের একটু বলেন যে এক্স্যাক্টলি ডায়াবেটিস জনিত সমস্যাটা কি, কিংবা কি কারণে ডায়াবেটিসটা বেশি হয়ে থাকে আজকালকার দিনে মানুষের মধ্যে। দেখুন, ডায়াবেটিস বা সুগারের সমস্যা যেটা আমরা দেখতে পাই সেটা মেনলি আমরা দেখি যে টাইপ 2 ডায়াবেটিসটা নিয়ে বেশি আজকাল মানুষ ভুগছে। আর এটা সাধারণত বয়স একেবারে ছোটদের নয়। টাইপ 2 ডায়াবেটিস জেনারেলি দেখা যায় একটু বড়দেরই হচ্ছে, অ্যাডাল্টসদেরই হয়। আর এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। এবার ডায়াবেটিসটা কি অ্যাকচুয়ালি? আমরা যে খাদ্য খাবার খাই তার মধ্যে যে শর্করা থাকে, শর্করা জাতীয় খাদ্য খাবারগুলো কিন্তু যেটা গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজটা কি হয় আমাদের শরীরে প্রথমে তো ব্লাডে যায় এবং গ্লুকোজটাই হচ্ছে সেই জ্বালানি যেটা আমাদেরকে বেঁচে থাকতে কিন্তু সাহায্য করছে, প্রত্যেকটা কোষকে বেঁচে থাকতে সাহায্য করে। এবার কি হয়, এই গ্লুকোজটা যখন রক্তে যায়, আমাদের প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে শরীরের মধ্যে, যেই প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসের একটা বিশেষ ধরনের কোষ আছে যেটা কিন্তু কি করে, ইনসুলিন নামে একটা হরমোনকে প্রোডাকশন করে। এবং এই হরমোনটা কি করে, কাজ হচ্ছে সেও ব্লাডে চলে যাবে প্যানক্রিয়াস থেকে বের হয়ে। ব্লাডে গিয়ে কি করবে, যে গ্লুকোজগুলো আছে, গ্লুকোজের যে মলিকুলগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে নিয়ে সে কোষের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। এর কাজ হচ্ছে, ইনসুলিনের কাজ হচ্ছে এটা। এবার যখন প্যানক্রিয়াস সঠিকভাবে এই প্রোডাকশনটা করতে পারে না, প্যানক্রিয়াসের সমস্যা হয় ইনসুলিন তৈরি করতে, অথবা আমাদের লাইফস্টাইলটা এমন হচ্ছে যে শরীরের মধ্যে যতটা ইনসুলিন তৈরি হচ্ছে তার থেকে আরও বেশি 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 করে আমরা সুগার কিন্তু খেয়ে নিচ্ছি, যেটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে, সেটাকে সামাল দিতে গিয়ে অনেক সময় পেরে ওঠে না, মানে সাফিসিয়েন্ট হয় না। আরেকটা কি হয়, যে যেই ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা ঠিক কাজ করতে পারছে না, মানে রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে তার যে কাজটা, যে গ্লুকোজটাকে নিয়ে নিয়ে কোষের ভিতরে প্রবেশ করানো, সেইটা কিন্তু সে করতে পারছে না। তখন কি হয়, রেজিস্ট্যান্স হয়ে যায়। দুটো ক্ষেত্রেই কি হয়, সুগারটা ব্লাডের মধ্যে রয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণে রয়ে যায়, মানে বেশি পরিমাণে রয়ে যায়, যতটা থাকার কথা তার থেকে বেশি থেকে যায়। সেটা কিন্তু মারাত্মক রকমে আমাদের ক্ষতিকারক। আর তার জন্যই কিন্তু এই ডায়াবেটিস হলে মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এটাই কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে মধুমেহ বা ডায়াবেটিস। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করলে অনেকটাই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি হাওড়ায় থাকি। আমার নাম মনামি সাহা। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার মায়ের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার মায়ের কি সমস্যা এবং মায়ের বয়সটা একটু বলবেন। সমস্যা বলতে মাসেল পেন হচ্ছে। কোন জায়গার মাসেলে পেন হচ্ছে? ঘাড়ের কাছে। ঘাড়ের কাছে। আচ্ছা। আচ্ছা, আপনার মায়ের বয়স কত?
ওই 44। 44, আচ্ছা। আচ্ছা, মায়ের যে ঘাড়ে ব্যথা হচ্ছে বলছেন, মাসেল পেন হচ্ছেন, সেটা কিভাবে বুঝলেন যে মাসেল পেন হচ্ছে বা অন্য কোনো সমস্যা নয়, না স্পন্ডিলাইটিস না, না? মানে শুধু তো ঘাড়ে হচ্ছে না, মাঝে মধ্যে আবার শোল্ডারের সাইডে হচ্ছে, পিঠের সাইডে হচ্ছে। আচ্ছা, কোনো ডাক্তার দেখিয়েছেন এর ব্যাপারে? না, ডাক্তার দেখানো হয়নি। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা হচ্ছে 1 সপ্তাহ ধরে হচ্ছে, আরো বেশি হবে, 1 সপ্তাহের একটু বেশি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি আরো বলছি। দেখুন, প্রথম কথা, মাসেল পেন না জয়েন্ট পেন, এগুলো বাইরে থেকে ওইভাবে বোঝা যাবে না যতক্ষণ না এটার কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায়, বা ধরুন আমাদের কাছে আপনাদের আসতে হবে, পেশেন্টকে নিয়ে আমাদের কাছে আসলে আমরা ওটা যে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক হয় আর কি, ক্লিনিক্যালি দেখে বোঝা যায় যে কি থেকে হচ্ছে, তারপরে কনফার্মেশন করার জন্য হয়তো অনেক সময় টেস্ট দিতে হয়। তো 1 সপ্তাহ ধরে হয়েছে, এটা হতে পারে আপনি যেটা বললেন শুধু তো ঘাড়ে নয়, সেটা মানে পিঠের দিকেও থাকছে, স্ক্যাপুলার দিকে থাকছে, কাঁধের দিকে থাকছে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস হলেও কিন্তু সেম জিনিসটা হয়। এবার কি হয়েছে সেটা কিন্তু জানতে হবে আগে। যদি মাংসপেশির মধ্যে সমস্যা থাকে তাহলে তার একরকম চিকিৎসা হবে, যদি দেখা যাচ্ছে না হাড়ের জয়েন্টে হচ্ছে তার আর একরকম চিকিৎসা হবে, যদি দেখা যাচ্ছে এটা শুধু বেকায়দায় শোয়ার কারণে হচ্ছে বা কোনো রকম একটু আঘাত পেয়ে গেছেন, তার চিকিৎসা কিন্তু আলাদা হবে। যেটাই হোক, আমাদের কিন্তু ব্যথার ওষুধ খেয়ে রোগটাকে কিন্তু কমানো যাবে না, ব্যথাটাকে ভুলে থাকা যায়। ব্যথার ওষুধ খেলে একটাই লাভ হয়, ব্যথাটাকে আপনি ভুলে থাকবেন কিছুক্ষণের জন্য, কিছু ঘন্টার জন্য, ঠিক আছে? তারপরে যে ওষুধের ঘোরটা কেটে যাবে, আবার কিন্তু আপনার ব্যথা অনুভব করবেন। যদি এটাকে সঠিকভাবে ঠিক করতে হয় তাহলে আমাদের জানতে হবে কি কারণে ব্যথাটা হয়েছে। সেই কারণটা আপনি আমাদের কাছে আসলে জানতে পারবো আমরা, এবং সেইভাবে ট্রিটমেন্ট করলে আপনার প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার এক্ষুনি বলছিলেন যে ডায়াবেটিস আমরা কি কারণে হতে পারে, তো অনেকে মানুষ এরকম রয়েছেন যারা হয়তো প্রথম ডায়াবেটিক পেশেন্ট, হয়তো বুঝে উঠতে পারছেন না যে আমার ডায়াবেটিস হয়েছে, তো কি কি লক্ষণ সেখানে দেখা দিতে পারে যে ডায়াবেটিস হয়েছে সেই ব্যক্তিটার? প্রথম যেটা আমরা খুব সাধারণভাবে দেখতে পারি বা খুব জানি, সেটা হচ্ছে ঘন ঘন পেচ্ছাব হওয়া। খুব দেখবেন হয়তো জল খুব বেশি খায়নি, কিন্তু দেখা যাচ্ছে ঘন ঘন পেচ্ছাব হচ্ছে। এটা একটা, রাতে বারে বারে ঘুম ভেঙে যাবে এবং পেচ্ছাব পেয়ে যাবে, সেখানে যেতে হবে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা দেখা যায় যে খুব বেশি তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণ যখন শরীরের মধ্যে জ্বালানিটা পাচ্ছে না বা এনার্জিটা মানে এনার্জির জন্য ক্যালোরিটা বার্ন হচ্ছে না, তখন কিন্তু অটোমেটিক সেই ব্যক্তি ক্লান্ত হবে, ঠিক আছে? তারপরে আরেকটা ব্যাপার দেখা যায় যে তার খুব বেশি জল পিপাসা পাবে, মানে সে অনেক বেশি জল খেলেও দেখা যাবে যে খুব ঘন ঘন তার জল পিপাসা পাচ্ছে। এর সাথে সাথে আরো কয়েকটা প্রবলেম, এটা হচ্ছে খুব ইনিশিয়াল স্টেজে দেখা যাবে, শুরুতেই, ঠিক আছে? এরপরে আরো কিছু কিছু সিমটম আছে, যেমন ধরুন অনেকের দেখা যাবে যে চোখের সমস্যা হচ্ছে, চোখে কি হয়, মানে চোখে হয় রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়, মানে ডায়াবেটিসের জন্য চোখের দৃষ্টি নষ্ট হতে থাকে, রেটিনার ওপরে এফেক্ট পড়ে। অনেক সময় দেখা যাবে যে নার্ভের সমস্যা হচ্ছে, আঙুলে, পায়ের আঙুল, হাতের আঙুল, দেখা যাবে যে হাত পা ঝিনঝিন ঝিনঝিন করছে। অনেক সময় এতটা খারাপ হয়ে যায় যে বোঝাই যায় না আমি কোনো গদির ওপর দিয়ে হাঁটছি না শক্ত মাটিতে হাঁটছি, ঠিক আছে? সেই সময় খুব সাবধান থাকতে হয়, কারণ অনেক সময় কোনো কিছুতে আঘাত পেলে তখন হয়তো কেটে গেল বা বড় সড়ো আঘাত পেলো পায়ের তলায়, সে বুঝলো না, দেখলো না, কিন্তু সেখান থেকে ঘায়ের সৃষ্টি হবে, এবং সে কিছু কিছু সময় পা কেটেও অনেকের বাদ দিতে হয়, এতটাই হয়ে যায় খারাপ, যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়, ডায়াবেটিক ফুট বলে ওটা, যেখানে সেই ঘাগুলো হয়, সেই রকম পরিস্থিতি। তারপরে অনেক সময় দেখা যাবে যে ডায়াবেটিসের জন্য অন্য কিডনি এফেক্ট করছে, হার্ট এফেক্ট করছে, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। তো যত দিন যাবে রোগটাকে যদি আপনি না সারিয়ে ফেলতে পারেন, তত কিন্তু নতুন নতুন সমস্যা দেখা দেবে। এবং যারা দেখা গেছে শুধু ওষুধ খেয়ে ডায়াবেটিকটাকে কন্ট্রোল করছে, খালি যে ওষুধ খাচ্ছেন তখন ঠিক থাকছে, রুট কজ যেটা আমি বললাম যে প্যানক্রিয়াসটা ঠিক করা, ঠিক আছে, সেগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার একটা টাইমের পর বড় বড় সমস্যাগুলো আসা শুরু করবে, যেগুলো বললাম, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো কিন্তু সব ধরে নেবে। তো এগুলোকে এড়িয়ে চলতে গেলে বা এটা যাতে আপনার জীবনে না আসে,
দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে আয়ুর্বেদিক মতে আপনি যে ওষুধ আছে সেগুলো খেয়ে আপনার প্যানক্রিয়াসটাকে আবার আস্তে আস্তে ঠিক করতে পারবেন, যাতে আপনার বাইরে থেকে আর ইনসুলিন বা সুগারের ওষুধ খেতে না হয়। দ্বিতীয়ত কি করতে হবে, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। খাবার দাবার ধরন, সারাদিন কি কি কাজকর্ম করা উচিত সেগুলো, মানসিক চাপ কিভাবে কমানো যায়, রাতের ঘুমটা কিভাবে ভালো করা যায়, এই সবগুলো নিয়ে কিন্তু আপনার একটু নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলেই দেখবেন আপনি পার্মানেন্টলি কিন্তু একটা টাইমের পর সুস্থ হয়ে গেছেন, আপনার সব ঠিক চলছে, ওষুধ না খেয়েও ঠিক থাকবেন, এবং তখন নর্মাল খাওয়া দাওয়া আরো 5টা মানুষের মতো কিন্তু আপনি করতে পারবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি হুগলি হরিপাল থেকে বলছি, রমেশ দা। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হুম, তো আমার এখন সমস্যা হচ্ছে, মানে আমার ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? কিন্তু কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? এটা প্রায় তো 1 বছর কাছাকাছি হয়ে গেল। 1 বছরের কাছাকাছি। আচ্ছা, শুনুন স্যার বলছেন। ব্রণ প্রচন্ড মাত্রায় হচ্ছে, তাই তো? ঘন ঘন পেচ্ছাপ পাচ্ছি। টয়লেটের ও, সমস্যা ঘন হচ্ছে। ঘন টয়লেট পাচ্ছে। আচ্ছা, আপনি এর জন্য কোনো কিছু পরীক্ষা করেছেন কি? হ্যাঁ, মানে আমি টেস্ট করেছিলাম, আমার কিছু হোমিওপ্যাথি ঔষধ দিয়েছিলাম, তো সেগুলো খেয়েছিলাম কিছু দিন, মানে ঠিক ছিল। তারপরে যে আবার ঔষধ বন্ধ হয়ে গেলো, আবার সেরকম হচ্ছে। আচ্ছা, আপনার না, আমি বলতে চাইছি, আপনার কি সুগার টুগার কোনো সময় টেস্ট করেছিলেন? না, সুগারটা টেস্ট করা হয়নি। আচ্ছা, আর দ্বিতীয় কথা আমি আর একটু বলছি যে এই যে ঘন ঘন পেচ্ছাপ পাওয়ার কয়েকটা কারণ থাকতে পারে। একটা, অনেক সময় দেখা যায় যদি সুগার হয়, সেটা তো বলেই দিলাম। তাছাড়া অনেক সময় কি হয়, ইনফেকশনও হয়। ঠিক আছে, পেচ্ছাপের জায়গায় যদি ইনফেকশন হয়, সে সময়ও দেখা যায় কিন্তু এই ব্যাপারটা থাকছে। পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই হয়। এবার আপনার কেন এত বেশি ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, এটার জন্য কিন্তু একবার আমাদের দেখতে হবে। আপনি আমাদের কাছে আসুন, দেখান, কিছু টেস্ট আছে, দরকার পড়লে আমরা টেস্টগুলো করিয়ে নেব, এবং ট্রিটমেন্ট আছে এর জন্য। ট্রিটমেন্ট করলে এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কোন ক্লিনিকে পাচ্ছেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, এবং কোন ডাক্তারবাবুকে কখন পাবেন, কিংবা তাছাড়া আপনাদের যাবতীয় তথ্য থাকলে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আমরা আবারও আলোচনায় ফিরবো যে কোনো মানুষের, যে আপনি বললেন যে রক্তে যদি ইনসুলিনের মাত্রা বেড়ে গিয়ে থাকে, তো এই ইনসুলিনের কমে মাত্রা গিয়ে যদি থাকে actually। অনেক সময় বেড়েও যায় স্যার, আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি না, সেক্ষেত্রে? ওটা নয়, আমি যেটা বলছিলাম যে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ঠিক আছে, মানে ইনসুলিনটা ঠিক মতো কাজ করছে না। ইনসুলিনের কাজ কি বললাম আমি, যে গ্লুকোজগুলোকে নিয়ে নিয়ে ওটা কোষের ভিতরে প্রবেশ করানো, ঠিক আছে। এবার এই কাজটা করতে পারছে না ঠিক মতো, তার মানে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে গেছে, ফাংশনটা ঠিক মতো হচ্ছে না। তাহলেও কিন্তু দেখা যাবে সুগার বেড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে। আবার অনেক সময় কি হয়, যতটা ইনসুলিন দরকার, যতটা সুগার আছে সেই অনুযায়ী তো ইনসুলিন দরকার, ততটা প্রোডাকশন করতে পারছে না প্যানক্রিয়াস, তখনও কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে। স্যার, বাচ্চাদের ক্ষেত্রেও তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনকার দিনে ডায়াবেটিসের মতন সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে কি এই ধরনের কারণের জন্য অনেক সময় হতে পারে? দেখুন, মানে জুভিনাইল ডায়াবেটিস একটা হয়, মানে ছোটদের জন্য ডায়াবেটিস হয়, ঠিক আছে। ছোটদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে টাইপ 1 ডায়াবেটিস থাকে আর কি, ঠিক আছে। তো এই সংখ্যাটা অনেক কম। দেখুন, আমাদের কাছে যেসব পেশেন্টরা আসে তাদের মধ্যে হয়তো 5,000-6,000-এ হয়তো একজন বাচ্চা আসে কিনা সন্দেহ, যে যাদের ডায়াবেটিস হয়েছে, ঠিক আছে। এই সংখ্যাটা খুবই কম। কারণ আছে, এই কারণ কেন কম, কারণ এটা কিন্তু পরীক্ষা করে দেখা হয় না। আচ্ছা, প্রত্যেক বাচ্চাদের তো আর প্রয়োজন ছাড়া কোনো সুগারের পরীক্ষা করানো হয় না। এবার বাচ্চাদের কি হয়, জেনারেলি সাধারণভাবে যে কোনো একটা বাচ্চার যেসব সমস্যাগুলো হয়, কি ঠান্ডা লেগে যাওয়া, বা ধরুন কোনো রকম একটা ইনফেকশন হলো, তার ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে সাধারণভাবে। খুব বড় কোনো কিছু না থাকলে, বা ধরুন কোনো বাচ্চাকে কোনো একটা অপারেশনের দিকে যদি না যেতে হয়, মানে অপারেশনের প্রয়োজন থাকে, তাহলে হয়তো এই টেস্টগুলো সবগুলো করিয়ে নেয় ডাক্তারবাবুরা।
তাছাড়া যেহেতু তাদের পরীক্ষা করা হয় না, তাই বোঝাও যায় না যে আদৌ তার মধ্যে ওই প্রবলেমটা আছে কিনা। কিন্তু বড়দের ক্ষেত্রে যেহেতু এই সিমটমগুলো খুব প্রমিনেন্ট, আর আজকালকার দিনে মানে ভারতবর্ষকে তো একদম মানে এর কি বলা হয়, মানে ডেন বলা হয়, ঠিক আছে, মানে এখানেই সবচেয়ে বেশিরভাগ লোক আক্রান্ত হয় ডায়াবেটিসে এবং তার পাশাপাশি হার্টের সমস্যায়। তার জন্য বড় মানে অ্যাডাল্টসদের জন্য আমাদের কাছে যখনই আসে, তার হিস্ট্রিতে যদি থাকুক না থাকুক যে তার ডায়াবেটিস আছে বা কোনো সময় ধরা পড়েছে, আমরা কিন্তু একবার চেষ্টা করি যে আরও যদি কোনো টেস্ট দেওয়া হয় তার সাথে একটা সুগারের টেস্টটা করিয়ে দিতে। কারণ এটা কিন্তু সাইলেন্ট কিলার, অনেকে কিন্তু সিমটম বুঝতেও পারে না, ঠিক আছে, অনেকের কাছে বোঝা যায় না। অনেকের দেখা যায় যে ওজন কমছে হঠাৎ করে উইদাউট মানে কোনো কারণে, এইটার কারণও কিন্তু অনেক সময় ডায়াবেটিস থাকে। তো বড়দের যখনই কোনো সমস্যা হয় তখন তাদেরকে কিন্তু আমরা একবার টেস্ট করিয়ে দেখেই নিই যে তার সুগারের কোনো সমস্যা আছে কিনা। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যারা জানে না তাদের অনেকের মধ্যেই দেখা যায় সে কিন্তু সুগারে আক্রান্ত আছে, সে জানেই না সেটা। এবং সুগারে আক্রান্ত আছে বলে অন্য কিছু রোগ আছে যেগুলো সারতে চাইছে না, স্কিনের প্রবলেম, তারপরে ধরুন কেটে যাওয়া বা কোনো ইনফেকশন, সেগুলো সারতে চাইছে না। এগুলো আমরা কিন্তু অনেক সময় পেয়ে যাই। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম শক্তিপদ রাউত। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন আপনি? আমি আমার নিজের সম্বন্ধে একটু জানবো আর কি, বুঝলেন তো। আচ্ছা হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? আমার প্রবলেমটা হচ্ছে পেচ্ছাপটা। হ্যাঁ, হ্যাঁ আমি রাত্রি যদি 10টায় শুই, আমাকে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর উঠতে হচ্ছে। বয়সটা কত? আচ্ছা, হ্যালো, আমার বয়স এখন 56। 56 বছর। আচ্ছা, আপনি কি কোনো সময় সুগারের টেস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, সুগার টেস্ট করেছিলাম কয়েকদিন আগে, বিপি বেড়ে গেছিল, সুগার টেস্ট করে সুগারটা নর্মাল আছে। আচ্ছা আচ্ছা, আপনি কোনো বিপি বেড়ে গেছিল যে আপনি কোনো তার ওষুধ খান? না না না, ওই প্রথম ওইখানে 8 দিনে যত ওষুধ দিয়েছিল, 8 দিন পেরিয়েছে। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, সাধারণভাবে একটা সুগার যেহেতু খুব বেশি মানুষ মানে এফেক্টেড হয় আজকালকার দিনে, সুগারটা থাকলে আমরা জানতে পারি যে সুগার টেস্ট করলে যে তার ডায়াবেটিক কিনা সে। এই ছাড়াও অনেক সময় কি হয়, আমাদের কিন্তু বারে বারে ঘন ঘন পেচ্ছাপ এর আরেকটা কারণে হয় যে আপনার যে এজ, সেটা হচ্ছে প্রস্টেটের সমস্যা, পুরুষদের ক্ষেত্রে এটা। প্রস্টেটের সমস্যা, যদি প্রস্টেট যদি এনলার্জড হয়ে থাকে, তাহলে কিন্তু অনেক সময় ব্লাডার কিন্তু এমটি হতে চায় না, ঠিক আছে, খালি হতে চায় না একবারে পেচ্ছাপ করে, কারণ তখন পেচ্ছাপের ফ্লোটাও কমে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার কিন্তু দেখা যাচ্ছে কিছু পরে, ধরুন আপনি পেচ্ছাপ করলেন, পেচ্ছাপটা যতটুকু হওয়ার হলো থেমে গেল, আবার কিছুক্ষণ পর আবার পেচ্ছাপ পাচ্ছে। এই সময়ের জন্য যদি এরকম আপনার থাকে, কিন্তু সুগার টেস্ট করেছেন নর্মাল আছে, তাহলেও বলবো একবার আমাদের কাছে আসুন, আমরা দেখে পরীক্ষা করে দরকার পড়লে আমরা ঠিক স্যাঙ্গুইন হব যে কি কারণে আপনার এটা হচ্ছে। এবং তার সাথে কিছু যেটা বলছিলাম, ক্লিনিক্যালি আমরা দেখতে পাই পেশেন্ট যখন সামনে আসে তার কি কি আরো সমস্যা আছে বা কোনটার সাথে কোনটা রিলেটেড আছে, এগুলো আমরা কিন্তু কথা বলে এবং তাকে দেখে কিন্তু বুঝতে পারি। তো সেই হিসাবে পেশেন্টকে সামনে নিয়ে আসাটা খুব প্রয়োজন আছে ডায়াগনোসিস করার জন্য। একবার ডায়াগনোসিস হয়ে গেলে তারপরে দেখা গেল যে আপনি ওষুধটা কিছুদিন কন্টিনিউ করছেন। অনেকে হয়তো দেখা যায় অনেক দূরে আছে যে আসতে পারছে না, তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে ওভার টেলিফোন, ভিডিও কনফারেন্স করে তার সাথে কিন্তু দেখা যায় তাকে আমরা আবার সাপোর্ট দিচ্ছি যে তার কি করতে হবে, কিভাবে ট্রিটমেন্টটা চলবে না চলবে সবগুলো। একবার কিন্তু ডায়াগনোসিসটা করা খুব দরকার কি হয়েছে। আর আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, আবারও
বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে আবারও, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে আবারও, ডিব্রুগড়ে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর আপনাদের জন্য বেসিক্যালি যারা কলকাতাবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা সুখবর, কারণ এই সানডেতে আপনারা কিন্তু ল্যান্সডাউন চেম্বারে পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তাই যারা দেখাতে চাইছেন স্যারকে তারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে একটু কাইন্ডলি বুকিং করে নেবেন, কিংবা জেনে নেবেন কখন কোন সময় আপনারা স্যারকে পাবেন। আপনারা যারা সত্যি সত্যিই চাইছেন যে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা এগিয়ে যাবেন, তারা কিন্তু অবশ্যই এই সানডে কলকাতার টাইমটা কেউ মিস করবেন না, কারণ শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, তিনি কিন্তু একটা স্পেশাল চেম্বার করছেন শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান এবং সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারেন আয়ুর্বেদকে সাথে নিয়ে। স্যার আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার যারা ইতিমধ্যেই ডায়াবেটিক পেশেন্ট আছে তারা তো একরকম, কিন্তু যারা নতুন হয়তো সদ্য তাদের ডায়াবেটিস ধরা পড়েছে, সেই ধরনের পেশেন্টের জন্য কি ধরনের খাদ্য খাবার খাওয়া উচিত যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, যাদের নতুন করে ধরা পড়েছে বা ধরুন যারা অলরেডি ডায়াবেটিসের অনেক দিন ধরে আক্রান্ত আছেন, ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাদেরকে আমি দুটো কথা বলবো। আয়ুর্বেদের সাহায্যে যদি আপনি ডায়াবেটিসের চিকিৎসা করেন তাহলে কিন্তু দেখা গেছে আমাদের অনেক পেশেন্টেরই, যারা আমাদের কাছে আসছে ডায়াবেটিস সমস্যা নিয়ে, তারা একটা টাইমের পর কিন্তু তারা টেস্ট রিপোর্টে নর্মাল চলে আসছে একদম, তারা কিন্তু হাতে রিপোর্ট দেখে বুঝতে পারছে, এবং একটা টাইমের পর কিন্তু আমরা ওষুধ বন্ধ করে দিচ্ছি। কারণ এটা যেহেতু বললাম লাইফস্টাইল রিলেটেড সমস্যা, আমাদের ডেইলি যে রুটিনটা, ডেইলি রুটিন, এটার মধ্যে কিন্তু কিছু আমরা পরিবর্তন করতে বলি, যেটা আমাদের দ্বিতীয় পার্ট। এইটাই যদি আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু দেখা যাবে আমরা কিন্তু যে সুস্থ হয়ে যাচ্ছে তারপর কিন্তু আর ফিরে আসবে না আমাদের রোগটা। কিভাবে আমি বোঝাই, যখন আপনার ট্রিটমেন্ট চলবে আপনার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি মেনে চলেন, ধরুন আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে কিছু খাবার থাকে খুব তাড়াতাড়ি সেটা গ্লুকোজে কনভার্ট হয় এবং ব্লাডে চলে যায়। এবার সেই খাবারগুলোর যদি এমন খাবার খান আপনি যেটা গ্লুকোজে খুব তাড়াতাড়ি কনভার্ট হবে না, আস্তে আস্তে অল্প অল্প করে আপনার শরীরের মধ্যে গ্লুকোজটাকে কনভার্ট হবে, গ্লুকোজে কনভার্ট হবে, তাহলে তার মানে কি সেটা ব্লাডে আস্তে আস্তে যাবে। এবার আপনি সারা দিনের রুটিনের মধ্যে সেই ধরনের খাবার যদি সবসময় রাখেন তাহলে দেখা যাবে আপনার কিন্তু সুগারের মাত্রাটা চট করে স্পাইক হচ্ছে না, মানে বেড়ে যাচ্ছে না হুট করে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার কি ধরনের খাবার খেতে হবে, একটা কথা মাথায় রাখবেন, যেসব খাবারের একটা গ্লাইসেমিক ইন্ডেক্স বলে, গ্লাইসেমিক ইন্ডেক্সটা মানে কি, সেই খাবারগুলো, যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স লো সেই খাবারগুলো আমাদের খাওয়া উচিত। মানে সেই খাবারগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে করে শরীরের মধ্যে সুগারে কনভার্ট হবে। বুঝতে পারা গেল? দ্বিতীয়ত, এই যে আস্তে আস্তে সুগারে কনভার্ট হচ্ছে, এবার অল্প অল্প করে যে কনভার্ট হচ্ছে, এবার সারা দিনের মধ্যে আমার যদি একটা রুটিন থাকে যেখানে আমি একটু ঘাম ঝরাবো, পরিশ্রম করব, ঘাম ঝরাবো, এবং তাহলে কি হবে, আমার যদি শরীরে এক্সট্রা ক্যালোরি থাকে, আমি যে দৈনন্দিন জীবনে কাজ করছি তার পাশাপাশি যদি দেখা যায় যদি আমি ঘাম ঝরাই, তাহলে এক্সট্রা ক্যালোরিটা কিন্তু শরীরে জমতে পারবে না, আর যেহেতু এক্সট্রা ক্যালোরি জমবে না অটোমেটিক সেটা খরচা হয়ে যাবে। ঠিক আছে? তৃতীয়ত আর একটা ব্যাপার আমাদের দেখতে হবে যে আমাদের মানসিক চাপ, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখার অনেক পদ্ধতি আছে। আমরা কিছু
যোগ, প্রাণায়াম, মেডিটেশন, এগুলো সব কিন্তু আমরা শিখিয়ে দিই যারা আমাদের কাছে ট্রিটমেন্টে আসে। তার পাশাপাশি নিজে থেকেও চেষ্টা করবেন আনন্দে থাকতে, যে কাজটায় আপনি আনন্দ পাচ্ছেন। দেখবেন যখন মানসিক চাপ থাকে কোনো কিছুই ভালো লাগে না, মন শরীর কোনোটাই ঠিক থাকে না, মনে প্রভাব পড়ে বলেই সেটা শরীরের মধ্যে তার এফেক্ট আসে। তেমনও কিন্তু যদি আবার উল্টোটা করেন, আপনি যখনই আনন্দ থাকবেন, আপনার মন ভালো থাকবে, তখন কিন্তু আপনার শরীরও ঠিক হতে থাকবে আপনার, কারণ সব হরমোনগুলো তখন ঠিক মতো কাজ করতে থাকে। তো এইটাই আমাদের মাথায় রাখতে হবে। আর যখন আপনার মন ঠিক থাকবে, আপনার স্ট্রেস কম থাকবে, দেখবেন আপনার ঘুমও ঠিক হচ্ছে। ঘুমের টাইমটা এমন টাইম যখন আমাদের শরীরের যত ক্ষয়ক্ষতি হয় সেগুলো রিপেয়ার হয়, ঠিক আছে? এইটা। আর খাবার দাবারের মধ্যে একটু বলবো, টাইমটা মেনে চলতে হবে। টাইমটা মানে কি, চেষ্টা করবেন 8টার মধ্যে আপনার ডিনারটা কমপ্লিট করতে রাতে। কেন? কারণ হচ্ছে 8টার পরে আমাদের কিন্তু প্যানক্রিয়াসটা কাজ করা বন্ধ করে দেয়। তখনই কিন্তু দেখা যায় যে আমাদের গ্লুকোজটা বেশি বেড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে। এই জন্য দেখবেন অনেক সময় রিপোর্টে আপনি খালি পেটে রিপোর্ট করছেন, দেখবেন ব্লাড সুগার লেভেলটা অনেক হাই হয়ে আছে। আবার যখন ওষুধ খাওয়ার পর করছেন, 2 ঘন্টা পর ভাত খেয়ে, তখনও দেখছেন অতটা বাড়েনি যতটা আগে বাড়া ছিল খাওয়ার আগে। এটা কেন হয়? অনেক সময় ওই যে শরীরের তো গ্লুকোজ দরকার, আপনি যখন ওটা মানে কনভার্ট হলো না, গ্লুকোজে কনভার্ট করতে পারছে না, বা মানে শরীরের ভিতরে প্রবেশ করতে পারছে না কোষের ভিতরে, তখন কিন্তু শরীরের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়, তখন জোর করে কিন্তু গ্লুকোজ পাঠাতে থাকে লিভার। তো এই ব্যাপারগুলো কিন্তু হতে থাকে, ঠিক আছে? তো একটা কথা মাথায় রাখবেন, তো এইভাবে মেনটেন করে চলুন। আর যে কোনো ব্যক্তির যাদের নতুন ডায়াবেটিস ধরা পড়েছে অথবা পুরনো, একবার বলবো আমাদের কাছে এসে কনসাল্ট করুন। দেখা যাবে আপনার যে ওষুধের ওপর ডিপেন্ড করে সারা জীবন চলার ব্যাপারটা, এটা কিন্তু কমিয়ে আনতে পারবো আমরা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ হয়ে উঠছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। সন্ধ্যা বসু, কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কী রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছেন? খুবই ভালো। হ্যাঁ, তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? গুয়াহাটি। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control-এ নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম, এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে ফ্যাটি লিভার? আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না, না? গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বিশর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ? সুস্থ আছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা। এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং
মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন ওষুধ আবার? খেলে ভালো হতো, আবার আচ্ছা, আরম্ভ হয়ে যেত। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। তো এখন আপনি সুগারটা কিরাম আছেন? সুগার সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্বভারতী। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না সুস্থ হইলে বলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হলো। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। বন্ধ করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। এই অনুষ্ঠান আপনাদের জন্য। আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু আপনারা নিজের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন, কিংবা এই লাইভ অনুষ্ঠানে সরাসরি এসে ডাক্তারবাবুদের সাথে কথা বলতে পারেন। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখন এই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝাচ্ছেন যে আমরা কিভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করে কিন্তু আমরা নিজেদেরকে একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবে। সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না, কিংবা ভয় পেলেও চলবে না। আপনি যদি সত্যি সত্যি চান যে আগামী পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুদের পরামর্শের ফলেই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছি। আর প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা চাইছেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই একদম যাতে গোড়া থেকে ট্রিটমেন্ট করা হয়, যাকে বলে একদম যে কোনো শারীরিক সমস্যারই রুট ট্রিটমেন্ট। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ প্রয়োজন। আর এই রুট যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা ফিরে ফিরেই আসতে পারে। আর এই কারণেই হয়তো আমরা এখনকার দিনে দাঁড়িয়ে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নি পেন্ট, জয়েন্ট পেন্টের মতন সমস্যা, কিংবা হঠাৎ করে দেখা যাচ্ছে পায়ের পাতাগুলো আপনার ফুলে যাচ্ছে, কিংবা গোড়ালিতে ব্যথা হচ্ছে, আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না, কিংবা অনেকক্ষণ আপনি বসতেও পারছেন না। এই রকম শারীরিক সমস্যা কিন্তু এখনকার দিনে খুব একটা কমন ফ্যাক্টর হয়ে উঠেছে, ব্যথাজনিত সমস্যা। তো এই ব্যথাজনিত সমস্যা এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কিংবা এর উপশমের পথই বা কি, যিনি আমাদের খুব সুন্দর করে বলে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার
স্যার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই এত ওয়ার্ক স্ট্রেস থাকছে, তার জন্য মানে আমরা শুধু বলতে পারি না যে এখনকার দিনে যে কোনো শারীরিক সমস্যা শুধুমাত্র বয়স্কদের মধ্যেই দেখা দিচ্ছে, ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু শারীরিক সমস্যা একটু বেশি মাত্রাতেই দেখা দিচ্ছে। আর সব থেকে বেশি যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে জয়েন্ট পেইন কিংবা নি পেইন্টের মতন সমস্যা। অনেকেই বলছেন যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো তাদের পাটা ফুলে যাচ্ছে, কিংবা অনেকে বলছেন বেশিক্ষণ বসে থাকলে আমার হয়তো ব্যাক পেনে প্রচন্ড যন্ত্রণা করছে, তখন আর বসতে পারছেন না। তো এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি মেদিনীপুর থেকে, আমি চন্দন দিয়ে বলছি। হ্যাঁ বলুন চন্দন বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানি। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আমার শারীরিক সমস্যা বলতে সারাদিন খাটাখাটি করার পরে সন্ধ্যের দিকে কোমরেরটা প্রচুর ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, শুনুন স্যার, আপনি কি বলছেন। ধরনের কাজকর্ম করেন? তো ওই চাষবাসের কাজ করি। তো আজ বয়স কত? বয়স 41 বছর। আর চেহারা কেমন, ভারী চেহারা না পাতলা চেহারা? না, মিডিয়াম। দেখুন, আপনি যে কাজকর্ম করছেন মোটামুটি ধরুন 10-15 বছর ধরে নিশ্চয়ই করছেন এই কাজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, এই যে চাষবাসের বা মাটিতে যে জমিতে কাজ করলে আমাদের দেখেছি বেশিরভাগ মানুষেরই সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয়, ঠিক আছে? তো আপনি শুনতে থাকুন যে মাটি ঝুঁকে যখনই আপনি কাজ করবেন, আপনার যে কোমরের এবং ঘাড়ের যে হাড়টা যেরকম তার শেপ, ঠিক আছে, সেই শেপটা ঠিক উল্টো দিকে হচ্ছে। আপনার যে সামনের দিকে ঝুঁকলে ওটা ঠিক উল্টো হয়ে যায়, ওর ভাঁজটা যেরকম পেছন দিকে থাকা উচিত ওটা আপনি সামনের দিকে করে দিচ্ছেন। এবার দিনের পর দিন এইভাবে করতে করতে কি হয়, ওই শেপটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যখনই শেপটা নষ্ট হবে, ওর পাশ দিয়ে যে নার্ভগুলো গেছে তার মধ্যে কিন্তু চাপ পড়বে, এবং নার্ভগুলো চাপ পড়ার সাথে সাথে কিন্তু ওখানে ব্যথার সৃষ্টি হবে। এটা একটা কারণ। দ্বিতীয়ত কি হয়, এই দিনের পর দিন আপনি যে মুভমেন্ট করছেন উল্টো দিকে করতে করতে কি হয়, আপনি তো দেখুন যখন কাজ করছেন সাথে ভারীও তুলতে হচ্ছে আপনার, ঠিক আছে? এই বয়সের সাথে সাথে কি হয়, হাড়ের জোরটা কমে যায়, এবং এই যে বারে বারে ঘষা খাচ্ছে, এই ঘষা খেতে খেতে ওখানে কিন্তু অনেক সময় ক্ষয় হয়ে যায়। বা দেখা যাচ্ছে দুটো হাড়ের মাঝখানে, কোমরের হাড়ের মাঝখানে একটা কুশান থাকে, একটা প্লেটের মতো থাকে যেটাকে ডিস্ক বলে। ওই ডিস্কটার কাজ হচ্ছে দুটো হাড়ে যাতে ব্যথা না খায়, মানে চাপ না খায়, ধাক্কা না খায়। তো ওইটা অনেক সময় কি হয়, কাজের কারণে বা লাইফস্টাইল ঠিক মতো মেনটেন না করার কারণে ওটা সরে আসে বা ফুলে ওঠে, তখনও কিন্তু নার্ভের ওপরে চাপ পড়বে এবং ব্যথা হবে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু একটা এক্সরে রিপোর্টে আমরা দেখতে পারবো যে কি হয়েছে কোমরে, ঠিক কেন ব্যথাটা হচ্ছে, তখন বোঝা যাবে। এবং সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদে আমাদের ওষুধের পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপি বলে একটা থেরাপি আছে, যেই থেরাপির মাধ্যমে বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যাকে কিন্তু সমাধান করা যায়। তো আমাদের কাছে সেই ব্যবস্থা রয়েছে, আমাদের বিভিন্ন সেন্টারে তার যেরকম পদ্ধতিগুলো করতে হয় তার ব্যবস্থা রয়েছে। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু আপনার যদি সমস্যাটা একটু গাঢ় হয়ে যায়, মানে অনেক ক্রিটিক্যাল হয়, সেখান থেকেও কিন্তু আমরা রিকভারি করাতে পারি। একটাই কথা বলবো, ফেলে রাখবেন না, কারণ অনেক কিছু আছে যেটা আমরা এতটা জিনিস তো বলা যায় না মানে টিভি প্রোগ্রামে, কারণ টাইম খুব কম। কিন্তু আসলে পরে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, আপনাকে গাইড করা হবে কিভাবে আপনি সারাদিন চলবেন। কাজ বন্ধ করা যাবে না, কিন্তু কিভাবে ম্যানেজ করা যাবে যে যাতে আপনার ওই ব্যথাটা না বাড়ে, এবং কোমর যেটা বেঁকে গেছে সেটা কিভাবে ঠিক করা যাবে, এই সব কিছু। তার পাশাপাশি তো ট্রিটমেন্ট রয়েছে বললাম, বিভিন্ন মেডিসিন আছে, আয়ুর্বেদিক মেডিসিন যার কোনো সাইড এফেক্ট নেই, সারা জীবন খেতে হবে না, কিছুদিন ট্রিটমেন্ট করালে আস্তে আস্তে দেখবেন ওটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাচ্ছে। স্যার আপনি এক্ষুনি বললেন পঞ্চকর্মা থেরাপি রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যদি একটু দর্শকদেরকে জানান যে এই পঞ্চকর্মা থেরাপিটা অ্যাকচুয়ালি কি, মানে কোন কোন রোগের মানে ক্ষেত্রে এই পঞ্চকর্মা থেরাপি আপনারা ব্যবহার করে থাকেন? দেখুন, আগে বলছি যে পঞ্চকর্মা থেরাপিটা কি। প্রথমে হচ্ছে এইটা পঞ্চকর্মা মানে 5 রকমের পদ্ধতি আছে, তার আবার বিভিন্ন ভাগ আছে। এই পদ্ধতিগুলোর কাজ কি আমি বোঝালে আপনি বুঝতে পারবেন। এই পদ্ধতিগুলোর কাজ হচ্ছে আমাদের শরীরকে শোধন করা মানে শরীরের মধ্যে যে খারাপ জিনিসগুলো জমে থাকে, যার কারণে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়, তাকে শরীর থেকে বের করে দেওয়া, মানে বিষ মুক্ত করা শরীরকে, ঠিক আছে?
এবার কি থাকে শরীরের মধ্যে? বিষ থাকলে তো আমরা বেঁচে থাকতাম না, মরে যেতাম। তাহলে কিভাবে বেঁচে আছি? অ্যাকচুয়ালি আমাদের যে ধরুন কেউ খুব বেশি ওষুধ খাচ্ছে, বিভিন্ন রকমের কেমিক্যাল মেডিসিন খাচ্ছে, ঠিক আছে, কেমিক্যাল ড্রাগস খাচ্ছে, যেগুলো ওষুধ বলা হয়, সেইগুলো খাচ্ছে, তার কিছু সাইড এফেক্ট থাকে। আমরা যে আজকালকার খাবার ধরনটা বদলে গেছে, সেই ধরনের থেকে, খারাপ ধরনের থেকে আমরা বাজে বাজে খাবার আজকাল খেয়ে ফেলছি। অনেকে নেশা করছে, অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত মানসিক চাপ, রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না। এই সব কিছু মিলেমিশে আমাদের শরীরের মধ্যে একটা টক্সিন তৈরি হয়, যেটাকে আয়ুর্বেদের ভাষায় আম বলা হয়। এই আমটা শরীরের যেখানে গিয়ে বাসা বাঁধবে, সৃষ্টি হয় পেটে। যদি পেটেই বসে থাকে তাহলে পেটের রোগ হয় বিভিন্ন ধরনের। যদি দেখা যাচ্ছে সেটা গিয়ে কোনো জয়েন্টে জমে গেল, তাহলে জয়েন্টের ব্যথার রোগ হতে পারে। দেখা গেল হার্টে গেছে, তাহলে হার্টের কোনো একটা সমস্যা দেখা দিতে পারে। এরকম এই আমটা যেখানে গিয়ে বাসা বাঁধবে সেখানে একটা রোগের সৃষ্টি হবে। তাহলে এই যে বিষাক্ত জিনিসটা যেটা শরীরের মধ্যে জমে গেছে বিভিন্ন কারণে, এটাকে বের করার একটা পদ্ধতি হচ্ছে আয়ুর্বেদের পঞ্চকর্মা থেরাপি। ঠিক আছে, এখানে কোনো কাটাছেঁড়া নেই, কোনো ব্যথা লাগার ব্যাপার নেই, কষ্টের ব্যাপার নেই। খুব সুন্দর ট্রিটমেন্ট, একেবারে সেফ ট্রিটমেন্ট, যার মাধ্যমে এই বিষমুক্ত করা যায় শরীরকে। দ্বিতীয় আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আপনার যেই অংশে, শরীরের যেই অংশে এই সমস্যাটা হয়েছে, ধরুন ব্যথা নিয়ে আজকে যখন কথা বলছি, ব্যথার ধরুন আপনার হাঁটুতে ব্যথা হয়েছে, তাহলে হাঁটুতে ব্যথার কিছু কারণ আছে, সেগুলো কিন্তু এই পঞ্চকর্মার মাধ্যমে ঠিক হবে। ধরুন হাঁটুর জয়েন্টের একটা তেল থাকে, ওই তেলটা ধরুন শুকিয়ে গেছে, তাহলে এই পঞ্চকর্মা করলে এই তেলটা হতে কিন্তু সাহায্য করবে। অনেকের দেখা যাচ্ছে মাংসপেশি দুর্বল হয়ে গেছে, সেখানে এই তেল, এই যে পঞ্চকর্মা থেরাপিটা, সেটা দিলে কি হবে যে আপনার মাংসপেশির শক্তি বেড়ে যাবে, অটোমেটিক দেখা যাবে আপনার ব্যথার সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু কমে গেছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, থেকে দিগম্বর দেব হচ্ছে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা? সমস্যা বলতে কিছুদিন থেকে আমার পিঠে যে ব্যথা হচ্ছে না, শুয়েছিলাম, আমার সকাল থেকে কিছুদিন ধরে ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়সে 32 বছর। শুনুন স্যার বলছেন। ব্যথা করছে, যে ব্যথাটা আপনার কাজের ধরনটা কি? কাজের ধরনের মধ্যে চাষবাস থাকে। হ্যাঁ, চাষবাস করছেন। ব্যথাটা ঠিক কোন জায়গাটায় হয়? পিঠের বিছানে। না, পিঠের মাঝখানে হচ্ছে? হ্যাঁ। আপনি কি এর মধ্যে কোনো কাজ করতে গিয়ে চোট পেয়েছেন, আঘাত পেয়েছেন? এরভাবে তো হয়ে যায় না। আর ব্যথাটা কি সারাক্ষণ 24 ঘন্টাই থাকছে, না পার্টিকুলার একটা কোনো টাইমে হচ্ছে? ওই সকালে দেখতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এই যে পিঠের ব্যথাটা হচ্ছে, আপনার চাষবাসের কাজ, পরিশ্রমের কাজ, সেখানে আপনার কায়িক পরিশ্রমটা অনেকটা হয়। এইবার দুটো তিনটে ব্যাপার হতে পারে। আমরা যতক্ষণ না দেখছি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারছি না যে ব্যথাটা কিসের থেকে হচ্ছে। ঠিক আছে, কেন যে অনেক সময় কি হয় যে আপনি যে ধরুন আপনি মাটিতে কোনো কাজ করছেন, যেখানে আপনার কোদালটা চালাতে হচ্ছে, তাহলে কি হচ্ছে আপনার হাতের উপরে অনেক বেশি চাপ পড়ছে, এবং আপনি কুঁজো হয়ে করতে হচ্ছে, তাহলে আপনার যে হাড়, সেই হাড়ের ওপরে কিন্তু অনেক বেশি ঝাঁকুনি আসছে। সেখানে মাংসপেশি যদি আপনার দুর্বল হয়, তাহলে সেখানে মাসল পেইন হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি যে মানে কোমর ঝুঁকিয়ে পিঠ কুঁজো করে কাজটা করতে হচ্ছে, সেই কাজের জন্য আপনার যেহেতু শেপটা চেঞ্জ হয়েছে, সেখানে ব্যথা আসছে। অ্যাকচুয়ালি কি কারণে? দেখুন, আমাদের আয়ুর্বেদ চিকিৎসায় আমরা কোনো ব্যথার ওষুধ দিই না, যে ব্যথা কমিয়ে যাবে ওরকম ওষুধ নয়। কারণ ব্যথাটা তো কোনো রোগ নয়, ব্যথাটা হচ্ছে একটা সিমটম। বিভিন্ন ব্যথা বিভিন্ন রকম হয়, আমরা আগেও আলোচনা করেছি, এবং সেই ব্যথাটার পিছনে কোনো একটা কারণ থাকে। আমাদের আয়ুর্বেদে সেই কারণটা খুঁজে বের করা হয়, ডাক্তারবাবুরা খুঁজে বার করে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে। আস্তে আস্তে অটোমেটিক সেই কারণটা যখন ঠিক হয়ে যায়, আপনার ব্যথাটাও ঠিক হয়ে যায়। ধরুন যেটা বললাম, ধরুন আপনার ওখানে হাড়ের জয়েন্টের মধ্যে আপনার ওখানে তেলটা কমে গেছে, এবার পঞ্চকর্মার মাধ্যমে যখন তেলটা আপনার তৈরি হবে, অটোমেটিক দেখা যাবে যে আপনার ব্যথাটা নেই হয়ে গেছে, কারণ হাড়ে হাড়ে আর ঘষা খাবে না।
নার্ভের ওপর চাপ পড়বে না, এই ব্যাপারটা। আবার ধরুন দেখা গেছে কারো অতিরিক্ত মাত্রায় পেটের ব্যথা হচ্ছে, লিভারের জায়গায় ব্যথা হচ্ছে, ঠিক আছে, দেখা গেল যে ব্যথাটা এবার ওষুধ খেয়ে কমাবেন না, একেবারেই নয়। টেস্ট করে দেখা গেল যে লিভারের মধ্যে আপনার ফ্যাটি লিভার আছে, তার থেকে ব্যথাটা হচ্ছে। তাহলে ফ্যাটি লিভারটার চিকিৎসা যদি আমাদের করা হয়, তাহলে দেখা যাবে যে আপনার যখন লিভারটা ঠিক হয়ে যাচ্ছে, আপনার ওই ব্যথাটা পার্মানেন্টলি চলে গেছে, এবং সেটা মেনটেন করতে থাকলে যেভাবে আমরা গাইড করব, সারা জীবনে আর ওই প্রবলেমটা আসবেই না। শুধু মদ খেলে ফ্যাটি লিভার হয় না, মদ না খেলেও হয়, যেটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে, ঠিক আছে। আমাদের খাওয়ার ধরন থেকে কিন্তু এই প্রবলেমটা সৃষ্টি হয়। স্যার, এনবিপিতে এই ব্যথাজনিত সমস্যার কি কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আমাদের যে ব্যথার জন্য ট্রিটমেন্ট আছে, একটা তো হচ্ছে আপনার ঔষধের মাধ্যমে ট্রিটমেন্ট হবে, তার পাশাপাশি আরেকটা যেটা হবে সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই দুটো হচ্ছে মেইন ট্রিটমেন্ট আমাদের। এই দুটোর পাশাপাশি আরেকটা আমরা কি করি, আপনাদেরকে খাদ্য খাবারের ধরনগুলো বলে দেওয়া হয়, কোন খাদ্য খাবারগুলো আপনার জন্য উপযুক্ত। খাদ্য খাবারের এখানে কি কারণ আছে, আপনার খাদ্য খাবারের কারণটা হচ্ছে প্রথমত জানতে হবে যে যাদের ধরুন ব্যথার সমস্যা হয় তাদের কিন্তু বাত প্রকৃতিটা বেশি, এবং বাত মানে হচ্ছে বায়ু, ঠিক আছে। এবার বায়ুটা যদি শরীরের মধ্যে অতিরিক্ত বেড়ে যায়, তাহলে কিন্তু ব্যথার প্রকোপ বাড়বে। আমাদের এখানে অনেকেই আসে পেশেন্ট, তাদের যখন প্রশ্ন করি, তারা বলে হ্যাঁ পায়খানা পরিষ্কার হয় না, পায়খানা পরিষ্কার না হলে মানে বায়ুটা বেড়ে যেতে পারে, যেটা আমরা গ্যাস বলি ধরুন। আবার ধরুন এমনও হতে পারে কিছু কিছু খাদ্য খাবার আছে যেগুলো আপনি খেলে আপনার কিন্তু গ্যাসটা বেড়ে যাবে, বায়ুটা বেড়ে যাবে। যদি আপনার তাহলে ব্যথার সমস্যা থাকে, আপনি ওই খাওয়াগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। যেমন ধরুন 5টা জিনিস আমরা সবসময় বলি ব্যথার রোগীদের ক্ষেত্রে বন্ধ রাখতে, সেটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, তার সাথে সাথে এদিকে রয়েছে আপনার বেগুন এবং তেঁতুলের টক। এগুলো যদি আপনি বাদ দেন, তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে বাত মাত্রাটা কিন্তু কমবে এবং ব্যথার প্রকোপটাও কিন্তু কমবে। এইভাবে আমরা গাইড করি, যোগাসন কিছু শিখিয়ে দিই, যেগুলো প্রয়োজন আছে, কি করবেন কি করবেন না সেগুলো বলে দিই, তার সাথে ওষুধ আর পঞ্চকর্মা তো আছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি সিটির মোড় থেকে ভারতী বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলছি, এই আমার হার্টের সমস্যা আছে। আচ্ছা। আমি হ্যাঁ করেও না আমার কিছু অনেক কষ্ট হয়। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন ম্যাডাম? হ্যাঁ, আমার এই 51 বছর বয়স। আচ্ছা, আর এই কতদিন ধরে আপনার এই শারীরিক সমস্যাটা হয়ে রয়েছে? কি বলছেন, আরেকবার বলুন, কতদিন ধরে? কথা বলবেন। হ্যাঁ, 6 বছর হয়েছে। 6 বছর ধরে আপনার এই শারীরিক সমস্যাটা হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনাকে যেটা বলছি যে হার্টের কি হয়েছে, হার্টের তো অনেক ধরনের সমস্যা থাকে। হার্ট ব্লক হয়ে গেছিল। হার্ট ব্লক হয়েছিল, তারপরে চিকিৎসা করে এখন কেমন আছেন? না, এখন ভালো নেই। এখন সেই আগের মতনই দমের কষ্ট হয়, হাঁটতে পারি না। রাত্রি 12টার পর থেকে না ঘুম হলে ঘুমের পরেই না একটা মধ্যে অস্থির হয়, দম লাগে, তখন কথা বলতে পারি না, হাত পা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আপনি যেটা করবেন প্রথম কথা, যে প্রেসার কেমন থাকে আপনার? হাই প্রেসার। হাই প্রেসার, ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ, প্রেসারের ওষুধ। আচ্ছা, দেখুন কয়েকটা জিনিস আপনাকে বলছি, এগুলো বাড়িতে করবেন। তার পাশাপাশি বলবো, আপনার যে রিপোর্ট আছে সেই রিপোর্ট এনে আমাদেরকে কিন্তু দেখাবেন। আমাদের আয়ুর্বেদে কিন্তু এর চিকিৎসা রয়েছে, চিকিৎসা করলে কিন্তু আপনি উপকার পাবেন। আর বাড়িতে কয়েকটা জিনিস করবেন কি, ডেলি 20 মিনিট ডান দিকের নাকের ফুটোটাকে বন্ধ করবেন আঙুল দিয়ে, এবং বাদিকের নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আস্তে আস্তে, অনেকক্ষণ ধরে নিঃশ্বাস নেবেন আবার ছাড়বেন, আবার নিঃশ্বাস নেবেন আবার ছাড়বেন। এতে কি হবে, আপনার কিন্তু দেখা যাবে যে শরীর শান্ত হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আপনার যে প্রেসার, ব্লাড প্রেসার, সেটা কিন্তু কম থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আপনি রেগুলার করবেন। দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারেন, ডেইলি কি করবেন, আধ ঘন্টা করে মাটির মধ্যে
যেখানে ধরুন কোনো সিমেন্ট করা নেই বা রাস্তার ওপরে না, ঘাসের ওপরে বা নর্মাল মাটির ওপরে, যেখানে মাটি পাবেন সেখানে খালি পায়ে আধ ঘন্টা বসে থাকবেন, মানে চেয়ারে বা মোড়ায় বসে পাটা একদম পায়ের পাতাটা যাতে মাটিতে লেগে থাকে, এইভাবে আধ ঘন্টা বসবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, ধরুন আধ ঘন্টা আপনি হাঁটবেন খালি পায়ে। এই দুটো জিনিস আপনি মেনটেন করবেন। আর তার সাথে সাথে নুনটা কমিয়ে দিন, সন্ধক লবণ খাওয়া শুরু করুন। এমনি যেটা সল্ট পাওয়া যায়, কুকিং সল্ট, সেটাকে বন্ধ করে দিন, ঠিক আছে? সন্ধক লবণটা ইউজ করুন এবং পরিমাণটাও কম রাখবেন, খুব বেশি দেবেন না। এগুলো একটু মেনটেন করুন। আর ভাজা পোড়া কিন্তু খাবেন না, একেবারে রেস্ট্রিকশন। আপনার ব্লকেজ আছে, আমাদের কিছু রিপোর্টও দেখতে হবে, সেগুলো করা যদি থাকে আপনি যখন আসবেন রিপোর্টগুলো তো নিয়ে আসবেন। যদি সেগুলো করা থাকে আমরা দেখে নেব, আর যদি করা না থাকে তাহলে আমরা করিয়ে নেব। না করা আছে, আমার সব করা আছে। ঠিক আছে, ওইগুলো নিয়ে চলে আসবেন। তবে যদি চিকিৎসাটা করতে হয় দেরি করবেন না, যত আর্লিয়ার আসবেন তত তাড়াতাড়ি কিন্তু সুস্থ হতে পারবেন। মনে কোনো টেনশন রাখবেন না, ঘাবড়ানোর কিছু নেই। আপনার যে রোগ হয়েছে এর থেকে যে সারবে না এমন কোনো ব্যাপার নেই। আর ঘুমানোর সময় চেষ্টা করবেন বাঁ কাত হয়ে শুতে, বাঁ কাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, ঠিক আছে? এটা মেনটেন করবেন। ঘুমাবার সময় কি করবো? বাঁ কাত হয়ে শোবেন, বাঁ কাত। আমাদের হার্টটা তো বাদিকে আছে, বাঁ কাত হয়ে শোবেন, সেটা হজমেও সুবিধে হবে এবং হার্টের জন্য ভালো, হার্টের রক্ত চলাচলটা ভালো করে। এটা মেনটেন করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আমরা ইতিমধ্যেই আবারও আলোচনায় আসবো, কিন্তু আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি রঘু বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন এবং কি সমস্যা আপনার? আমি পাঁচশো থেকে বলছিলাম। পাঁশকুড়া থেকে। বলুন আপনার কি শারীরিক সমস্যা? সমস্যা বলতে এই গরমেও মানে মুখ ফেটে যাচ্ছে আর কি, গা হাত পা এইসব মানে ফেটে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? বলুন। আপনার বয়সটা একটু বলবেন? বয়স 30। 30 বছর। আচ্ছা আচ্ছা, জল কতটা খাচ্ছেন? 2 লিটার মতো। আচ্ছা, ঘাম কি খুব বেশি হচ্ছে নাকি কম? হ্যাঁ বলুন। ঘাম কি খুব বেশি হয় না কম? হ্যাঁ, ওই একটু ঝাল একটু বেশি খাওয়া হয়ে যায়। ঝাল না, ঝাল না, ঘাম, ঘাম। খুব বেশি ঘেমে যান না কম ঘামেন? হ্যালো, আমি আপনার কথা বুঝতে পারছি না। বলছি স্যার জিজ্ঞেস করছেন আপনি কি একটু বেশি ঘেমে যান নাকি একটু কম ঘামেন? হ্যাঁ। বেশি ঘেমে যান তাই তো? মানে খুব হয়, হ্যাঁ। একদম একদম। শুনুন, একটু রেসপন্স করুন। আরেকটু কথা হচ্ছে যে আপনার যেটা গরমকালেও ফাটছে, এটা কতদিন ধরে হচ্ছে? এই বছরই হচ্ছে না প্রত্যেক বছরই হয়? এই বছরে না, এই বছরই লক্ষ্য করছি, এর আগে আমি দেখতে পাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা একটা কথা বলবো যে আপনার প্রচন্ড ঘাম হচ্ছে, সেই অনুযায়ী তাহলে আপনার জলটা বাড়াতে হবে। কারণ যদি জলের পরিমাণ কমতে থাকে তাহলে কিন্তু স্কিন ড্রাই হয়, ঠিক আছে? এইটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে স্কিনের জন্য আপনার ভিটামিন সি খুব ভালো, স্কিনটাকে ভালো রাখে। তাহলে এই সময় আপনি কি খাবেন ভিটামিন সির জন্য? সবচেয়ে সুন্দর জিনিস এই টাইমে যেটা খাওয়ার জন্য পাওয়া যায় সেটা হচ্ছে মৌসম্বি। মৌসম্বির রস রেগুলার খাওয়া শুরু করুন। এতে যদি আপনি বেশি খেয়ে নেন তাও কোনো ক্ষতি হবে না শরীরে, ঠিক আছে? কিন্তু এটা রেগুলার খেতে হবে, কারণ ভিটামিন সি বডিতে স্টোর হয়ে থাকে না, যে আপনি বেশি খেলেন স্টোর হয়ে গেলে ওটা না, বেরিয়ে যাবে। তার জন্য প্রতিদিন খেতে হবে। প্রতিদিন 1 গ্লাস করে যদি শরবত খেতে পারেন সবচেয়ে ভালো, মৌসম্বির রস খেতে পারেন সবচেয়ে ভালো। এটা মেনটেন করুন। তার সাথে সাথে যখন আপনি এসিতে থাকবেন, এসিতে যখনই থাকবেন চেষ্টা করবেন গায়ের মধ্যে ময়েশ্চারাইজার লাগাতে, অথবা গা ঢেকে থাকবেন, ঠিক আছে? ময়েশ্চারাইজার লাগালে কি হয়,
জলের যে মানে শরীরের মধ্যে যে আর্দ্রতাটা থাকে সেটা কিন্তু শোকাতে পারে না, কিন্তু এসির কাজই হচ্ছে জলকে টেনে নেওয়া। এই জন্য ও দেখবেন ঘরের থেকে জল টেনে বাইরে বের করে দেয় বলে একটা পাইপ দেয়, দেখবেন মানে মানে এক্সটার্নাল পার্টটা, বাইরের পার্টটা যেটা আছে ওখানে দেখবেন একটা এসিতে পাইপ লাগানো থাকে, ওটা দিয়ে জল বেরায়। জলটা আসে কোথার থেকে? ঘরের ভেতরের যে আর্দ্রতাটা সেটাকে ও টেনে নেয়, ঠিক আছে? আর শরীর থেকেও কিন্তু ও তার জন্য এইভাবে টেনে নেয়। তো এইটা মেনটেন করতে হবে, এইটা মেনটেন করে চলবেন। আর যদি দেখছেন এতেও হচ্ছে না, তাহলে একটা কথা বলবো যে একবার এসে আমাদেরকে দেখিয়ে নেন। আমাদের দেখতে হবে আপনার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখা যায় যে যদি ডায়াবেটিক হয় সেখানেও শরীরের শুকিয়ে যায়, চামড়া শুকায়। আবার অনেকের দেখা যায় যে থাইরয়েডের সমস্যা হচ্ছে, সেখানেও দেখা যায় যে চামড়া কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবু কোন ক্লিনিকে বসছেন এবং কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, তাছাড়া যাবতীয় তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 983023555273 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাবেন আবারও ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাবেন আবারও ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, নামনগরে পাবেন কিন্তু আবারও ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে আবারও, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে কিন্তু পেয়ে যাবেন আবারও ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন আবারও ডক্টর এন ভট্টাচারিয়াকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে। আর কলকাতাবাসীদের জন্য কিন্তু একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে, কারণ এই সানডেতে শুধুমাত্র কিন্তু সানডেতে আপনাদের জন্যই কিন্তু ল্যান্সডাউন চেম্বারে থাকবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। যারা স্যারকে দেখাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে যোগাযোগ করে নেবেন যে কখন আপনারা ডাক্তারবাবুকে পাবেন ল্যান্সডাউনের চেম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি এই সানডেতে কিন্তু ডক্টর বি শর্মা চিফ মেডিকেল ডিরেক্টর উনি কিন্তু স্পেশাল চেম্বার করছেন ল্যান্সডাউনে। আপনারা কিন্তু অবশ্যই পৌঁছে যেতেই পারেন। যদি সত্যি সত্যি চান যে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।